ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, বলেছেন প্রেস সচিব। ঠিক সময়ে ভোট হবে আশা তথ্য উপদেষ্টার। পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আলোচনা ছাড়া অমূলক সংস্কার হলে ভবিষ্যতে সমস্যার শঙ্কা সালাউদ্দিন আহমেদের। নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন বিধিবিধান বা অধ্যাদেশ না জারির আহ্বান। সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ দেশের কয়েকটি স্থানে। আদালত বা অন্য কোথাও প্রশ্ন তোলার সুযোগ নেই, বলেছেন ইসি আনোয়ারুল। কাল বাদে পরশু ডাকসু নির্বাচন। প্রচার প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ। রাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল ঘোষণা। পরলোকে বামচিন্তক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা কাল। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের শোক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারবে না, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও রাজবাড়ীর ঘটনার ভিডিও দেখে আওয়ামী লীগের 2 জন সহ 7 জনকে গ্রেফতারের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে উপদেষ্টাদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে রাজবাড়ীতে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা সহ ডাকসুর নির্বাচন নিয়ে আলোচনা হয়। বলা হয়, নির্বাচন বানচালে পরাজিত শক্তি বেপরোয়া হয়ে মাঠে নেমেছে। তা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয় বৈঠকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় প্রশাসন আরো সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগের থেকেই নেওয়া হয়, যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। নির্বাচন নিয়ে সরকারের অবস্থানও জানান দেন প্রেস সচিব। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে জুলাই ঐক্য ধরে রাখতে আহ্বানও জানানো হয় বৈঠকে। এছাড়া ডাকসু নির্বাচন উৎসব মুখর করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পড়িয়ে ফেলা, এই 4টা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যিনি কবর থেকে লাশ উত্তোলন করেছেন কাজী অপু, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সঠিক সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বলেন, নির্বাচনকে ঘিরে সরকার কাজ করে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগুচ্ছে তারা। নির্বাচন ও মিডিয়ার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তথ্য উপদেষ্টা। গ্যালমান শফির রিপোর্ট। রবিবার রাজধানীতে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা নিয়ে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইনের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা যোগ দেন। সভায় তথ্য উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা করেন তিনি। আশা করি যে বাংলাদেশে যে নির্বাচনটা সঠিক সময়ে হবে, ফেব্রুয়ারি মাসে। এবং দৈনিক সংগ্রামের সম্পাদক যেটা বললেন যে আসলে স্টেক হোল্ডারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, আস্থার সংকট আছে কিনা, সেটা তো পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে তো আসলে এটা একটা কি বলা যায়, দড়ির টান চলতেছে আর কি। উপদেষ্টা বলেন, সাংবাদিকদের নিরাপত্তার ইস্যুটি সরকার গুরুত্ব দিয়ে দেখবে। নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানো পরবর্তী সরকারের দায়িত্ব বলে জানান তিনি।
সাংবাদিকতা যতটা না তথ্য মন্ত্রণালয় কেন্দ্রিক, তার চেয়ে বেশি হচ্ছে জনগণ কেন্দ্রিক, নাগরিক কেন্দ্রিক। ওইটা আপনারা যদি চর্চা করতে পারেন, গত 1 বছরের সুযোগ ছিল, এখনো সুযোগ আছে। আমি মনে করি ওখানে মানুষের আস্থা ফেরত আসবে। আস্থার সংকটটা দূর হলে মব ভায়োলেন্স এবং নিরাপত্তাহীনতা কিছুটা কমে আসবে। অন্তত সাংবাদিকদের নিরাপত্তার ইস্যুতে আমরা মনে করি যে আপনাদের যেহেতু অধিকাংশেরই কনসার্ন, এটা আমরা এটা সিরিয়াসলি নিব। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে সরকারকে সঠিক তথ্য সরবরাহের আহ্বান জানান মতবিনিময়ে অংশ নেয়া গণমাধ্যম কর্মীরা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দলের নেতাদের তেল না মেরে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদেরকে 14, 18 এবং 24 নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতেও বলেন তিনি। আইজিপি বাহরুল আলম বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। রিপোর্ট SM ফয়েজের। পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি রাজারবাগ পুলিশ লাইন্সে উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোন দলের হয়ে কাজ না করতে পুলিশকে কড়া নির্দেশনা তার। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। বলেন, আগামী নির্বাচন করতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলির কথাও বলেন তিনি। 14, 18, 24 নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমি আপনাদের আরেকটা আশা করব আপনাদের থেকে, আমি অনুরোধ এটা আপনাদের থেকে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি এবং মাদক এটা কমাতে পারি নাই। এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করি, তো কিন্তু এটা আমরা হয়তো সমাজ থেকে আমরা কমাতে পারব। যে পোস্টিংটাও আমি লটারির মাধ্যমে করে দিব। এটার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসবে, বাট আমি কারো কোনো কথা শুনবো না, এটা লটারির মাধ্যমেই হবে যদি আমি থাকি। এটা কিন্তু হাততালি পড়লো না, মনে তোমরা খুশি হও না। এই নির্বাচনকে ঘিরে এ দেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাঁধে। নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে, দৃঢ়তা আইজিপি বাহরুল আলমের। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়, কিভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায়, কিভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায়। নির্বাচন কেবল ভোট গ্রহণের প্রক্রিয়া নয়, এটা জনগণের বিশ্বাসের প্রতিফলন। ফ্যাসিস্টরা সরাসরি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দুর্গাপূজার সময়ও অঘটন ঘটাতে পারে তারা, এমন সংখ্যাও করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোচনা ছাড়া কোনো অমূলক সংস্কার বাস্তবায়ন করা হলে তা ভবিষ্যতে সমস্যা তৈরি করবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন কোনো বিধিবিধান বা অধ্যাদেশ জারি না করার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। বিএনপি সে বিষয়ে সতর্ক থাকবে বলে জানান দলের এই সিনিয়র নেতা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর আইনজীবী দল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক সংস্কারের কথা উঠেছে, কমিশন আলোচনা করছে। বিএনপি বলেছে, সংবিধান সংশোধনের বাইরে যে বিষয়ে ঐক্যমত এসেছে সেগুলো বাস্তবায়ন করা শুরু হোক। আরপিওর ২১ ধারার সাবসেকশন 1-এ একটা পরিবর্তন আনার চেষ্টা করছে প্রতীক নিয়ে। কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আমাদের সাথে হয়নি। এ বিষয়ে ঐক্যমত্য হয়নি। এরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি, কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে পরে জটিলতা হবে। যা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে যদি আপনারা অবশ্যই কিছু কিছু বিষয়ে আলাপ আলোচনা ব্যতিরেকেই কিছু কিছু ছোটখাটো অধ্যাদেশের পরিবর্তন আনতে পারবেন অধ্যাদেশ প্রণয়নের মধ্য দিয়ে, কিন্তু এইগুলো মেজর পরিবর্তন, এইগুলো সমস্ত রাজনৈতিক দলের সাথে
একটু আলোচনা করা দরকার। যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। এরপর দুর্গোৎসবকে সামনে রেখে জাতীয় পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের আমন্ত্রণে ঢাকেশ্বরী মন্দিরে যান সালাউদ্দিন আহমেদ। আলোচনা শেষে সাংবাদিকদের জানান, দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে বিএনপি অতীতেও সহায়তা করেছে, আগামীতেও করবে। বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে, এমনকি স্বধর্মের মধ্যেও বিভিন্ন রকমের এমন কিছু ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, যার সব কিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। এটা সব কিছুর সাথে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রশ্ন জড়িত। তো সেই জন্য আমরা মনে করেছি যে যথেষ্ট সময় আগে থেকেই যেন আমরা এগুলোর বিষয়ে সতর্কতা অবলম্বন করি এবং সহযোগিতার হাত বাড়াই। গত বছরের মতো নির্বিঘ্নভাবে পূজা উদযাপনে এবারও বিএনপি সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে জানান দলের স্থায়ী কমিটির এই সদস্য। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে হরতাল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন ছাড়াও সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে নানা কর্মসূচি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাগেরহাটে 4 আসনের একটি কমিয়ে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং 4টি আসন বহাল রাখার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির সাবেক সভাপতি, সম্মিলিত কমিটির কো-কনভেনার এম এ সালাম এতে বক্তব্য রাখেন। এ সময় জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা রেজাউল করিম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। আমাদের এই আন্দোলনের কর্মসূচি যদি নির্বাচন কমিশনের বোধোদয় না হয়, তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নিয়ে আমরা আমাদের অধিকার ফিরে আনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এদিকে পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 3 ঘণ্টা ধরে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাবনা বেড়া উপজেলার বাসিন্দারা। অবরোধে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে নিজামী পুত্র নাজিবুর রহমান মোমেন ও জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষুব্ধরা। যে কোনো মূল্যে এই আসন পুনরুদ্ধার করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই আসনে হঠাৎ করে পরিবর্তন হওয়ার কারণে এটা বেড়াবাসী এবং সাথীবাসী ক্ষুব্ধ এবং এরপর আমরা চাই পুনর্বহালটা করি। অন্যদিকে রংপুর 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। অবহেলিত 9 নম্বর ওয়ার্ডকে অবিলম্বে রংপুর 3 আসনে যুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা নিয়ে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করে লাভ হবে না, আর আন্দোলন করেও কোনো সুফল মিলবে না। দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ইসি আনোয়ারুল জানান, সীমানা পুনর্নির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি আরও জানান, দল নিবন্ধনের কাজ প্রায় শেষ, যা চলতি মাসের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। এছাড়াও অংশীজনদের সাথে সংলাপ নিয়ে শীঘ্রই কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। সব মিলিয়ে ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে আছে। যে এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। আইনগতভাবে সুযোগ নেই। তো কমিশন যেটি করেছে, চুলচেরা বিশ্লেষণ করে
চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী রবিবার রাত 10টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা। এদিকে প্রার্থীদের দাবির মুখে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথ সংখ্যা। রিপোর্ট ফরুক বাবুর। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। নিজের যোগ্যতাকে স্মরণ করিয়ে দিচ্ছেন অনেকে। প্রথম দিকে সম্পূর্ণ প্যানেল নিয়ে প্রচারণা চালালেও শেষ মুহূর্তে প্রার্থী নিজেই হাঁটছেন ভোটারের দুয়ারে দুয়ারে। ডাকসু নির্বাচনের শুরু থেকেই প্রার্থীদের পাল্টাপাল্টি দোষারোপ শেষ দিনেও বহাল রেখেছে অনেকে। সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে ফোন দেওয়া হচ্ছে এবং এই বিশেষ করে নারী ভোটারদেরকে ফোন দিয়ে বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। তবে কেউ কেউ শুধু দোয়া চেয়েছেন। আমরা শিক্ষার্থীদের ভিতরে অত্যন্ত পজিটিভ ধরনের সাড়া পাচ্ছি এবং শিক্ষার্থীরা খুব ভালো আমাদের অ্যাকসেপ্ট করছে। শেষ দিনের প্রচারণার অংশ হিসেবে কলা ভবনের সামনে বটতলায় শপথ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম শপথ পড়ান। জুলাইয়ের রক্ত ঝরা দিনগুলোতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম, যেভাবে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের সূচনা ঘটবে বলে আশাবাদ প্রকাশ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে হাসপাতাল থেকে এসে হুইল চেয়ারে বসে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেছে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক মেঘ মল্লার বসু। এ সময় তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করেন, পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানান। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। ডাকসু নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। শুরুতে 8টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য 710টি বুথ নির্ধারণ হলেও তা বাড়িয়ে বুথ সংখ্যা নির্ধারণ হয়েছে 810টি। অন্যদিকে নির্বাচন উপলক্ষে অপপ্রচার ঠেকাতে কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাত 8টা থেকে ঢাবি ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢুকতে পারবেন। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির সহ একাধিক প্যানেলের ভিপি, জিএস সহ অন্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পদের প্রার্থীরা রাকসু ভবনের সশরীরে হাজির হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতারা জয়ের ব্যাপারে আশাবাদ জানান। একই সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে তারা আশা প্রকাশ করেন। দুপুরে রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলে ভিপি পদে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শেখ আবির এবং জিএস পদে আরবি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তবে প্যানেলের নাম ঘোষণা করেননি। এদিকে রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির তাদের প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট ঘোষণা করে। অন্যদিকে নির্বাচন কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন সুষ্ঠু উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অনলাইন সোশ্যাল মিডিয়াতেও সরব রয়েছেন তারা। অল্প সময়ে দ্রুত ভোটারদের কাছে তথ্য পৌঁছানোয় প্রার্থীরা ঝুঁকছেন এমন প্রচারণায়। নির্বাচন আচরণবিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের দেয়াল, ভবন, শ্রেণীকক্ষ ও আবাসিক হলে নিষেধ রয়েছে লিফলেট বা পোস্টার লাগানো।
শুধুমাত্র নির্বাচন কমিশন কর্তৃক আবাসিক হল ও অনুষদ ভবনের নিচে দেয়া নির্বাচনী বোর্ডেই সাঁটাতে পারবেন লিফলেট। তবে প্রচারের বোর্ডের পরিমাণ বেশি না হওয়ায় জায়গা পাচ্ছেন না অনেক প্রার্থী, তাই অনলাইন মাধ্যমকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশন পিএসসি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, বিসিএস পরীক্ষা হলো এন্ট্রি পয়েন্ট, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে যদি কোনো ধরনের অনিয়ম হয় তাহলে গোটা সিস্টেমে সেটার প্রভাব থেকে যাবে। বৈঠকে সরকারি কর্ম কমিশনের আর্থিক ও স্বায়ত্তশাসন ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন কমিশন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। তিনি বলেন, কমিশন 5 বছরের রোডম্যাপ দিয়েছে এবং প্রতি বছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যেই পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন হবে। কমিশন সদস্যরা জানান, গত 15 বছর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় নানা ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটেছে। আর কখনো যেন কোনো অনিয়ম ফিরে না আসে নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। লেখক, গবেষক, বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বদরুদ্দিন ওমরের মৃত্যুতে রাষ্ট্র এক নির্লোভ ও আধুনিক মানসিকতার চিন্তককে হারালো। শ্রমজীবী মানুষের জন্য নিবেদিত প্রাণ মানুষটি কখনোই ফ্যাসিবাদের সাথে আপোষ করেনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সহ রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। লেখক, গবেষক ও বামপন্থী তাত্ত্বিক রাজনীতিবিদ বদরুদ্দিন উমর 1931 সালের 20 ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হাশিম ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের একজন নেতা। দেশভাগের পর 1950 সালে উমরের পরিবার ঢাকায় চলে আসলে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর অর্থনীতি, দর্শন ও রাজনীতি বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও ডিগ্রি নেন বদরুদ্দিন উমর। 1956 সালে প্রথমে চট্টগ্রাম সরকারি কলেজ এবং 1957 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন দেশবরেণ্য এই চিন্তক। তার হাত ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশে শ্রমিক শ্রেণীর মুক্তি ও ফ্যাসিবাদ বিরোধী চেতনার বিকাশে তার লেখা বই, রাজনৈতিক বিশ্লেষণ, গবেষণা ও চিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সরকারি বা রাজনৈতিক আনুকূল্য নেননি কখনোই। রাজনীতিবিদ হিসেবে বদরুদ্দিন উমর বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সবশেষ 2003 সালে জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন প্রতিষ্ঠার পর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কোনো পুরস্কার গ্রহণ করেন নাই, কোনো সরকারের কাছ থেকে গ্রহণ করেন নাই, কারো অধীনতা করেন নাই। যারা সামনের দিকে লড়াই করে যাচ্ছেন এদেশের মানুষের মুক্তির জন্য, ওনার লেখা, ওনার কাজ স্থায়ীভাবে তাদের প্রেরণা হয়ে থাকবে। রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সংগঠনের মধ্য দিয়ে তিনি সেই শোষক শ্রেণীর বিরুদ্ধে তিনি সক্রিয় থেকেছেন। 94 বছর বয়সী বদরুদ্দিন উমর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। রবিবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল 10:05 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জুলাই মাসে অসুস্থ হলেন, তার কদিন আগে উনি 2-3টা প্রোগ্রামে গেছেন বাইরে। আজকে আমরা আবার চেয়েছিলাম ডক্টর ওদুদের আন্ডারে ইতে নিয়ে যাব, কার্ডিওলজি হসপিটালে। ওইটা আর পারলাম না আমরা। আজকে সকালেই আগত প্রজন্মের যারা এই দেশের একটা বিপ্লবী রূপান্তরকে চিন্তা করবেন, তাদের প্রত্যেকের জন্যই এই দিনটি শোকের। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড বদরুদ্দিন উমরকে শেষ শ্রদ্ধা এবং লাল সালাম আমরা জানাতে চাই। রবিবার দুপুরে তার মিরপুরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের কাছে সমবেদনা প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। বদরুদ্দিন উমর নিঃসন্দেহে এই জাতির এক শান্ত বিবেক, যার বেঁচে থাকা আরো প্রয়োজন। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে বদরুদ্দিন উমরকে।
এরপর দুপুরে জানাজা শেষে সমাহিত করা হবে জুরাইনে মা বাবার কবরের পাশেই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আন্দোলনে 40 দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জ্বালানি তেল খরচে 5 কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে করা আন্দোলনের কারণে 40 দিন নগর ভবনের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অনেকেই সেই সময় অফিসে যাননি, অথচ তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখিয়েছেন তারা। জ্বালানি খরচের অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর রবিবার দুপুরে নগর ভবনে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের একটি দল অভিযান চালায়। এ সময় তারা সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ খুঁজে পান। একই সাথে সিটি কর্পোরেশনের চালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণও পায় সংস্থাটি। ঢাকা দক্ষিণ সিটির হিসাব অনুযায়ী সংস্থাটিতে প্রতি মাসে জ্বালানি খাতে খরচ হয় প্রায় 5 কোটি টাকা। এপ্রিল, মে ও জুন মাসের খরচ বিশ্লেষণে দেখা গেছে মে ও জুন মাসে নগর ভবন 40 দিন বন্ধ থাকলেও খরচ হয়েছে স্বাভাবিক সময়ের সমান তেল। বিভিন্ন রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করার প্রেক্ষিতে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন এবং এটার যেসব বিষয়বস্তু এখানে বিল ভাউচারে আনা হয়েছে এটার সাথে বাস্তবতা অথবা যে প্রাথমিকভাবে যেসব বিষয়বস্তু এখানে বলা হয়েছে সবগুলোর এখানে অনিয়মের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়ে বলে। যারা এখানে অনুমোদনকারী ছিলেন তাদের থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত সবারই একটা সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে আমাদের মধ্যে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে 180 দিন ক্লাস হয় উল্লেখ করে সাপ্তাহিক ছুটি নয়, শিক্ষা ক্যালেন্ডারের ছুটি কমিয়ে ক্লাস বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখায় শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু থেকে 150টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সবুজবাগ পুকুর মাঠ এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ করেন আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় সবচেয়ে কার্যকরী হচ্ছে গাছ। অর্জুন ও নিম গাছের উপকারের কথা উল্লেখ করে বলেন, তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলে সারা দেশের নদী নালা খাল বিল পরিষ্কার করা হবে, বৃক্ষরোপণ করে একটি সুস্থ পরিবেশ তৈরি করা হবে। বিগত সরকার ঢাকা শহরকে দালান ও ইটের জঙ্গলে পরিণত করেছে বলে অভিযোগ করেন আফরোজা আব্বাস। এই নির্বাচন ষড়যন্ত্র বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের এক হয়ে মিলেমিশে কাজ করতে হবে, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। কারণ আমরা যদি একজন আপরের পিছনে লাগি তাহলে কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনে পাবো না, সুষ্ঠু একটি দল গঠন করতে পারবো না, আমরা দল গঠন করতে পারবো না, দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো। সরকার গণমাধ্যমের স্বাধীনতা চায় বলেই সংস্কার কমিশন গঠন করেছে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ও পরিবর্তিত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকার মব জাস্টিসের বিরুদ্ধে মন্তব্য করে তিনি বলেন, মবের সাথে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সাংবাদিকদের চাকরি যাওয়ার পর কোনো প্রতিষ্ঠানও তাদের পাশে দাঁড়ায়নি অভিযোগ করে সৈয়দা রিজওয়ানা বলেন, সরকার শুধুমাত্র কাগজে কলমে নয়, সত্যিকার অর্থেই গণমাধ্যমের স্বাধীনতা চায়। গণমাধ্যমকে আরও শক্তিশালী করার তাগিদ দেন মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন। সাংবাদিকদের বিরুদ্ধে অযাচিত সন্ত্রাস দমন আইন ব্যবহার না করারও আহ্বান জানান তিনি। আলোচনা অনুষ্ঠানে সম্প্রচার মাধ্যমের আর্থিক সক্ষমতা অর্জন ও জবাবদিহিতার স্বার্থে এই খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবিও জানায় বিজেসি। গণমাধ্যমকে জাতীয় স্বার্থেই একটা সেন্স অফ সিকিউরিটি দিতে হবে।
এগুলো আমাদের জাতীয় স্বার্থের ব্যাপার। যখন আমরা সেন্স অফ সিকিউরিটি দিতে পারবো, যখন আমরা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা ডিফাইন করে ওইটাকে কোডিফাই করতে পারবো, তখন কিন্তু এই বস্তুনিষ্ঠতার বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে এটা কমে আসবে। এটা আমাদের স্বার্থে করা দরকার, এটা দেশের স্বার্থে করা দরকার, এটা গণতন্ত্রের স্বার্থে করা দরকার। আরো কিছু খবর নিয়ে এখন দেখেন একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের নিজস্ব ঘাঁটি থেকে তুরস্কে 5,500 ডেডওয়েট টনের অত্যাধুনিক বহুমুখী জাহাজটি রপ্তানি করেছেন। আনুষ্ঠানিকভাবে তুরস্কের বিখ্যাত কোম্পানি নোপেক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে এটি হস্তান্তর করা হয়। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিজ সেনও উপস্থিত ছিলেন। ডাকসু নির্বাচনে রাষ্ট্রদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী আদিবাসী শব্দ প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সার্বভৌমত্ব সচেতন ছাত্র সমাজ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন থোয়াই চিংমং চাক, পাইশিখি মার্মা ও শাকিল মিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গু এবং এডিস মশার সচেতন হওয়ার জন্য মশক নিধন কার্যক্রম ও লিফলেট বিতরণ কর্মসূচি করে 27 নম্বর ওয়ার্ড শেরেবাংলা নগর থানা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর রাজাবাজারের সামনে থেকে পথসভা শেষে সবার মাঝে লিফলেট বিতরণ করেন। এই কার্যক্রমের সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীব। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে উত্তরায় খাল পরিষ্কার অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। উত্তরা 15 নম্বর সেক্টরের এভিনিউ 9 অফিসার্স ক্লাব সংলগ্ন 2 নম্বর ব্রিজ এলাকায় টানা 5ম দিনের মতো খাল পরিষ্কার কার্যক্রম চালানো হয়। কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন। খাল, ডোবা, নালা নিয়মিত পরিষ্কারের পাশাপাশি এগুলোর আশপাশের এলাকা দখলমুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ FSSS, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর যৌথ আয়োজনে সেমিনার হয়েছে বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে। এতে স্বাগত বক্তব্য রাখেন মেজর জেনারেল ইফতেখার আনিস। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম। আল আরাফা ইসলামী ব্যাংক 11তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড 2025-এর জাতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT এ বিভিন্ন জেলার 600 শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। জাতীয় পর্যায় থেকে 60 শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন IUBAT এর উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা প্রত্যাহার এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবি এনিম্যাল হাজবেন্ড্রি বা পশুপালন ডিগ্রি বহাল রাখা সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম। লিখিত বক্তব্য পাঠ করেন কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম খান ডন। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল হাজবেন্ড্রি বিভাগের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, প্রবির প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন সহ অনেকে উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ CSR উদ্যোগ অপরাজিও আমি এর অংশ হিসেবে ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক BDDN এর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি জব ফেয়ার আয়োজন করা হয়েছে। এই চাকরি মেলাটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেধা ও কর্মসংস্থানের সুযোগকে এক করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রমাণিত হয়েছে। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এই মেলায় 600-এরও বেশি নিবন্ধিত প্রতিবন্ধী চাকরি প্রার্থী এবং 22টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব SME ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, BDDN ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাসির কবির সহ অনেকে উপস্থিত ছিলেন। এতে জামায়াত শিবির ও আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না বলেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী কর্মী সভায় বক্তব্যে এসব কথা বলেন। সিংড়া তিলখড়ি হাই স্কুল মাঠে ধনেশ্বরগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সবেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। শারদীয় দুর্গাপূজা 2025 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদপাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, বলেছেন প্রেস সচিব। ঠিক সময়ে ভোট হবে আশা তথ্য উপদেষ্টার, পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আলোচনা ছাড়া অমূলক সংস্কার হলে ভবিষ্যতে সমস্যার শঙ্কা সালাউদ্দিন আহমেদের। নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন বিধিবিধান বা অধ্যাদেশ না জারির আহ্বান। সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ দেশের কয়েকটি স্থানে, আদালত বা অন্য কোথাও প্রশ্ন তোলার সুযোগ নেই, বলেছেন ইসি আনোয়ারুল। কাল বাদে পরশু ডাকসু নির্বাচন, প্রচার প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ। রাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল ঘোষণা। পরলোকে বামচিন্তক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা কাল। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের শোক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।